প্রায় ১,০০০-২,০০০ কোটি টাকার ব্যবসা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা মিস করেছে গেল ঈদের, রমজান ঈদে। আরও একটা বিষয় যে সেখানকার যে বর্ডারের যে ব্যবসাগুলো রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাংলাদেশের সাথে যতগুলো বর্ডার আছে সেই বর্ডারে হোটেলের ব্যবসা আছে, সেই বর্ডারে মানি এক্সচেঞ্জ আছে, সেখান থেকে শুরু করে ভারতের যতগুলো হাসপাতাল আছে সেই হাসপাতালগুলো যে বাণিজ্য সেখানে প্রভাব পড়েছে। এই সব কিছু মিলিয়ে পশ্চিমবঙ্গের মানুষজন তো কিছুটা ফুঁসে উঠেছেই, ভারতের অন্যান্য বিভিন্ন স্থানেও কিন্তু বুদ্ধিজীবীরাও কিছুটা ফুঁসে উঠেছে। কারণ একটাই, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। আর এই সম্পর্কের মূলে আছে শেখ হাসিনা, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। সেই প্রধানমন্ত্রী যে গণহত্যার সঙ্গে তার হাত রক্তে রঞ্জিত, সেই জায়গাতে কোনো ধরনের ভুল তো স্বীকার করেননি। তিনি ভারতে গিয়েছেন এবং ভারতের যে বর্তমান সরকার তারা তাকে আশ্রয় দিয়ে রেখেছে এবং এই নিয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পর্যন্ত কোনো ধরনের পাওয়া যায়নি। একটি বক্তব্য ছিল, সেটি প্রথম দিকে বলছিলেন। এখন যেটি হয় যে তারা হয়তো বা শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন না, তবে শেখ হাসিনা সেখান থেকে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। বাংলাদেশ সরকার বারবার বলার সত্ত্বেও তার এই বক্তব্য শেষ হচ্ছে না। দর্শক, আজকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে আপনাদের মনে আছে আনাস নামে একটি ছেলে, যে ছেলেটি চিঠি লিখে গিয়েছিল যে যদি মারা যায় এই আন্দোলনে তবে শহীদ হব। আনাস একজন শিক্ষার্থী। এই আনাসের সঙ্গে আরও ৫ জন, অর্থাৎ ৬ জনকে গুলি করে হত্যার দায়ে ৮ পুলিশ সহ বেশ কয়েকজনের নামে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন খুব শীঘ্রই শেখ হাসিনা এবং সাবেক বেশ কয়েকজন মন্ত্রীর যে এই গণহত্যার সঙ্গে জড়িত সেই পূর্ণাঙ্গ প্রমাণ তাদের হাতে আসছে এবং প্রতিবেদন প্রকাশ করা হবে। আমাদের সেই হিসেবে ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারের আজকের যে বিষয়, সেই বিষয়টি আমরা ঠিক করেছি গণহত্যার বিচার ও কূটনৈতিক সংস্কার। কূটনৈতিক সংস্কার কেন আমরা এটার সাথে যোগ করেছি সেটি আমরা আলোচনায় দেখতে পাবেন। আমাদের সঙ্গে আজকে আছেন সাবেক সচিব এবং হাই কমিশনার ছিলেন তিনি বাংলাদেশের, মোফাজ্জল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মূল আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা দেখে আসতে চাই আজকে বৈশাখী টেলিভিশনের যে প্রধান প্রধান শিরোনাম সেগুলো। হাসিনাই জুলাই অভ্যুত্থানে পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। গণহত্যার প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন ট্রাইব্যুনালে। এবার লক শেখ হাসিনা সহ পরিবারের 10 সদস্যের এনআইডি। পলাতক সব সাবেক এমপি মন্ত্রীকে আইনের আওতায় আনার ঘোষণা প্রেস সচিবের। ফ্যাসিবাদের ফিরে আসা ঠেকাতেই সংস্কার, মন্তব্য আলী রিয়াজের। ডিসেম্বর ধরে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। জলবায়ু ও নগর চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার। আর্থনা সামিটে যোগ দিতে কাতারের পথে ডক্টর ইউনূস। এবং বাংলাদেশ পাকিস্তানের কনসালটেশন বৈঠক, দুই দেশের সম্পর্কের জট খোলার ইঙ্গিত, মনে করেন কূটনীতিকরা। বাণিজ্য প্রতিরক্ষা যোগাযোগে গুরুত্ব দেওয়ার তাগিদ। দর্শক, বরাবরের মতো বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আমাদের আজকের বিষয় গণহত্যার বিচার ও কূটনৈতিক সংস্কার। আপনারা এই বিষয়ে কোনো মন্তব্য জানাতে চাইলে, কোনো পরামর্শ থাকলে, মতামত থাকলে কমেন্টে সেগুলো জানাতে পারেন। আমি প্রথমে নুরুল আমিন ব্যাপারীর কাছে যেতে চাই, পরে মোফাজ্জল করিম কাছে আসবো। নুরুল আমিন ব্যাপারী, আমি একটি বিষয় জানতে চাই, যে কথাগুলো আমি শুরুতেই বললাম, এই যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, এইখানে বাংলাদেশের কতটুকু দায়, ভারতের কতটুকু দায়, আমি নির্মোহভাবে এই বিষয়টি জানতে চাই। মানে এরকম না যে আমরা বাংলাদেশের বলে আমরা ভারতকে একপাক্ষিকভাবে দোষারোপ করব। আমি জানতে চাই যে রাষ্ট্রবিজ্ঞানের ভাষাই বলেন, অর্থনৈতিক, কূটনৈতিক বিভিন্ন ভাষায় বলেন, যে বাংলাদেশ এবং ভারতের যে এই সম্পর্ক, শেখ হাসিনা সেখানে আছে, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের দায় কতটুকু, ভারতের দায় কতটুকু? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি দেশের পররাষ্ট্রনীতি সাধারণত নির্ধারিত হয় ডোমেস্টিক পলিসির উপর ভিত্তি করে। আর সারা পৃথিবীতেই, বিশেষ করে উন্নত দেশগুলোতে, ছোট বড় দেশগুলির পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটি দেখা দেয় সেটি হচ্ছে সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে
একটি ছোট একটি রাষ্ট্র বড় একটি রাষ্ট্রের সাথে যখন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তখন কিন্তু দেখবেন ওই ছোট দেশটির সার্বভৌমত্বের প্রতি সমমর্যাদা প্রদর্শন করে সম্মান প্রদর্শন করা হয়। আর একটি দেশের সাথে অন্য একটি দেশের সম্পর্কটি স্থাপিত হবে বিশেষ করে অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন বাট নট অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন। অর্থাৎ কোঅর্ডিনেশন হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেখতে হবে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে সার্বভৌমত্বের প্রতি সম্মান করে কিনা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিনা, অর্থাৎ দাস এবং প্রভুর সম্পর্ক হতে পারে না। সাবঅর্ডিনেশন হচ্ছে দাস এবং প্রভুর সম্পর্ক, অর্থাৎ দাস সবসময় প্রভুর নিকট মাথা অবনত করবে এবং তার দিকে তাকিয়ে কথা বলবে। কিন্তু আমরা দেখি ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বিশেষ করে শেখ হাসিনা ওয়াজেদের সময় অন দ্য বেসিস অফ কোঅর্ডিনেশন ছিল না, ছিল অন দ্য বেসিস অফ সাবঅর্ডিনেশন। সেভাবে কিভাবে দেখব? হাসিনা ওয়াজেদ যখন উচ্চস্বরে বলতো ভারতকে আমি যা দিয়েছি তা চিরদিন পর্যন্ত ভারত স্মরণ রাখবে, এটি কিন্তু একটি সার্বভৌম রাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য না। কারণ আমার দেশের স্বার্থ বিকিয়ে তুমি অন্য দেশকে দিয়েছো, তোমার বক্তব্যেই উচ্চারিত হচ্ছে, কিন্তু এটা তো দিতে পারে না একটি দেশের জনতার অধিকারকে ক্ষুণ্ণ করে। সিমিলারলি ভারতও যে বোকামিটি করেছে সেই বোকামিটি হচ্ছে বাংলাদেশের সাথে তার বন্ধুত্ব স্থাপন করতে গিয়ে সে সবসময় প্রভুসুলভ আচরণ করেছে এবং বাংলাদেশের অনেকাংশে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে। তার প্রমাণটি আমি দিয়ে দিই। যেমন মনে করেন যে একটি নির্বাচনে যেটি হলো হোসেন মোহাম্মদ এরশাদ যখন তার পার্টি সহ অংশগ্রহণ করবে না, সুজাতা সিং কিন্তু এসে তাকে রিকোয়েস্ট করলেন, এমনকি এমন ইঙ্গিতে কথা বললেন যে তোমার এই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ভারতের নিকট কিন্তু আমরা কখনো অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স এটা আশা করি নাই। কারণ 47 সালে স্বাধীনের পরপর ভারতের আমলাতন্ত্রকে এমনভাবে দেখা যেত সারা দুনিয়াতে সমীহ করত, কারণ তার আমলারা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যে পুরো সমস্যাটা সমাধান করার জন্য তারা এমন পলিসি গ্রহণ করত যে বাহিরে ধরতে পারতো না সে কী করতেছে এবং বাংলাদেশের স্বার্থটা রক্ষা করত। তাহলে এই যে সুজাতা সিং যখন আসলো, যে ইন্টারফেয়ার করলো, এটা কিন্তু সারা দুনিয়াতে প্রকাশিত হয়ে গেল। এটা তুমি কি করলে? একটি দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কেন তুমি তারপরে আমরা দেখলাম যে হোসেন মোহাম্মদ এরশাদকে র্যাব অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেল। প্রথম দেখলাম কাউকে র্যাব অ্যাম্বুলেন্সে নিয়ে যায়। তারপর দেখেন আরেকটি জিনিস, আমি ব্যাপক আলোচনা করে তো ঘন্টা ভাগ ঘন্টা সময় লাগবে, তো আমি আলোচনা করবো না। লাস্টে যখন হাসিনা ওয়াজেদের পতন হলো তার কিছুদিন আগে, কিছুদিন 4 মাস 5-6 মাস আগে 2024 সালের যে নির্বাচনটি হলো জানুয়ারি মাসের 7 তারিখে, তার আগে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটি চেষ্টা করেছিল ইনক্লুসিভ নির্বাচনের জন্য, যেন তোমরা সবগুলো পার্টি মিলে বিশেষ করে বিএনপিকে নিয়ে এসে তোমরা একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন করো। এটা হচ্ছে গণতন্ত্রের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অপরিহার্য বিষয়, অর্থাৎ শক্তিশালী অপোজিশন পলিটিক্যাল পার্টি না থাকলে গণতন্ত্র বিকশিত হয় না। যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ওই গণতন্ত্র প্রতিষ্ঠা করার স্বার্থে তারা বাংলাদেশের জন্য সুন্দরভাবে শক্তিশালী হয় এটা চেষ্টা করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, এমনকি দিল্লি পিটার হাসকে এটা নিয়ে ক্রিটিসাইজ দিল্লিতে ঘুরেছে। লাস্টে কি হলো? লাস্টে এমন একটা ইঙ্গিত আসলো দিল্লি থেকে, অর্থাৎ তুমি নির্বাচন করে ফেলো, পরবর্তী পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা ম্যানেজ করব। অর্থাৎ এই উৎসাহ পেয়ে হাসিনা ওয়াজেদ ওই নির্বাচনের ধারে কাছে গেলেন না, কি করলেন? আমি তোমরা আমরা সবাই মিলে একটা নির্বাচন। করিমের সাথে আসতে চাই, আপনি রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবং সরকারের উচ্চ পর্যায়ের সচিব হিসেবে কাজ করেছেন। পররাষ্ট্রনীতির যে ব্যাখ্যা নুরুল আমিন ব্যাপারী দিলেন তার পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান থেকে, এটা কি সঠিক কিনা? আসলে বাংলাদেশের সাথে ভারতের
এই সম্পর্কে যাব কিনা। বাংলাদেশ তো অনেক ছোট দেশ এবং বাংলাদেশ ভারতের সাথে সেই সম্পর্ক রেখে শেখ হাসিনার সরকারের সময় যেটা আমরা দেখেছি যে সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ভারতের সঙ্গে। ভারত তো নিশ্চয়ই বাংলাদেশকে অনেক কিছু দিয়েছিল। আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে আপনি যেটা বললেন যে প্রফেসর নুরুল আমিন ব্যাপারী সাহেব যে সংজ্ঞা বা যে ব্যাখ্যা দিয়েছেন পারস্পরিক সম্পর্কের, আমি সম্পূর্ণ একমত তার। এখানে দ্বিমত পোষণ করার কিছু নাই। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে আমরা গত 15-16 বছর যাবৎ যেটা দেখে আসছি সেটা হচ্ছে যে কথাটা প্রায় উচ্চারিত হয়, নত জানু পুলিশ, নত জানু। অনেকে কিন্তু জানুর অর্থও জানে না। জানু মানে কি? হাঁটু। হাঁটু। হাঁটু গেড়ে বসে পড়া, হাঁটু গেড়ে বসে পড়া বা হাঁটু গেড়ে নমস্কার করা, এরকম। এটা আমার দুটো জিনিস মনে পড়ে। এক হচ্ছে আইয়ুব খান সাহেব তার 9 বছরের শাসন আমলের শেষের দিকে একটা কেতাব লিখেছিলেন, ইংরেজি পুস্তক, আপনার তো জানা আছে নিশ্চয়ই। এটা হচ্ছে ফ্রেন্ডস নট মাস্টার্স। মানে বইয়ের শিরোনামই ছিল ফ্রেন্ডস নট মাস্টার্স, ফ্রেন্ডস কমা নট মাস্টার্স। উনি এটাই চাচ্ছিলেন সকলের সঙ্গে। তার বইয়ের মধ্যে, তার আত্মজীবনের মধ্যে এই কথাটাই ঘুরে ফিরে এসছে যে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, পরস্পরের বন্ধু হব, কেউ কারো আমরা প্রভু হব না। এইটার একটা জোক বের হয়ে গেছিল প্রায় সঙ্গে সঙ্গেই। আপনার মনে আছে কি? ফ্রেন্ডস নট মাস্টার্স। কিন্তু ওই যে ফ্রেন্ডসের পরে কমা, এই কমাটাকে নটের পরে নিয়ে গেছিল, তাতে হলো ফ্রেন্ডস নট মাস্টার্স। এইটাই আলহামদুলিল্লাহ আমাদের এই কি বলবো যে কোনো বিশেষণ খুঁজে পাচ্ছি না, বিশেষণ ছাড়াই বলেন যে ফেসিস্ট এই শব্দটা খুবই প্রচলিত যার সম্বন্ধে। তিনি কিন্তু এটা হাতে কলমে 15-16টি বছর তিনি যখন রাজত্ব করেছেন তখন দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, ফ্রেন্ডস নট মাস্টার্স। উহারা যাহাই চাইবে, ওই যদি প্রতিবেশী কেউ যদি তার প্রতিবেশীকে বলে ওই আজকে 10 কেজি মাংস পাঠিয়ে দিও আর 5 লিটার দুধ পাঠিয়ে দিও, সঙ্গে সঙ্গে 10 কেজি জায়গায় 20 কেজি মাংস আর 5 লিটারের জায়গায় 15 লিটার দুধ নিয়ে হাজির হয়ে, এই মনোভাব তিনি ডেভেলপ করে ফেলেন। ওরা যাহা চাইয়াছে তাৎক্ষণিক চাহিদা মাত্র দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নোটের মধ্যে আগে লেখা থাকতো 100 চাহিদা মাত্র দিতে হবে, 100 টাকা দিতে পারে। এখানে চাহিদার আগেই অনেক কিছু দেওয়া হয়েছে, আর বিনিময়ে কিছুই পান নাই। হ্যাঁ, বিনিময়ে কি পাইছেন? ওদের সৈন্যরা প্রায় রেগুলারলি আমাদের বর্ডারে আমাদের মানুষকে আচ্ছা, এই যে বিনিময়ে কিছুই পাইনি, এই জায়গাতে এখন আমরা একটু সরাসরি বিষয়ে চলে আসতে চাই। সেটি হলো যে আমরা যে সরকার প্রধানকে এই দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটালো, সেই সরকার প্রধানকে সারা বিশ্বের কোনো দেশ জায়গা দেয়নি এবং তিনি বাংলাদেশের মানুষ। তো তিনি ভারতে কিভাবে আছেন? তার কিন্তু আজকে ন্যাশনাল আইডি কার্ডও লক করা হয়েছে, এর আগে পাসপোর্ট ব্লক করা হয়েছে। তো তার কাছে বাংলাদেশের পাসপোর্ট নেই, বাংলাদেশের ভিআইপি পাসপোর্টও নেই, বাংলাদেশের সাধারণ পাসপোর্টও নেই, বাংলাদেশের নাগরিকত্বর যে কার্ড সেটিও নেই। তো তারা এবং তার পরিবারবর্গের বেশ কয়েকজন ভারতের বাইরে আছে। তবে তার সম্পর্কে তাকে আমেরিকা হোক, যুক্তরাজ্য যে স্বাধীনতার কথা বলে, যে তারা যে কোনো মানুষকে, ভূমিহীন মানুষকে তারা ভূমি দেয়, সেই জায়গাতেও কোনো প্রেক্ষাপটেই তিনি পাননি। তো বিনিময়ে আমরা শেখ হাসিনাকে কিভাবে পাবো? কিসের বিনিময়ে বাংলাদেশ শেখ হাসিনাকে পাবে? আপনার কাছে প্রথম প্রশ্ন। এখনই আচ্ছা, ওই যে বললেন কোনো কিছু লাগে না, যেখানে প্রেম প্রীতি ভালোবাসাটাই সব। যেখানে আপনি নিজেকে একেবারে সম্পূর্ণ আত্মদান করে বসে আছেন,
ভারতের কাছে। এবং আক্ষরিক অর্থেই আত্মদান করেছে কিন্তু এখন, হ্যাঁ আক্ষরিক অর্থেই আত্মদান করেছে। আক্ষরিক অর্থে, এবং যেখানে তিনি তার ওই প্রতিবেশী প্রধানমন্ত্রী যেখানে এট পার সমান সমান হওয়ার কথা, সেখানে তিনি তাকে একেবারে এমন স্থান দিয়েছেন যেটা ভাষায় প্রকাশ করা যাবে না বা শোভনও হবে না। এটা একটা কথা হলো, আমরা ছোট দেশ হতে পারি, আমরা অর্থে সামর্থ্যে আমরা বিত্তে কম হতে পারি, কিন্তু বাঙালি তো চিত্তে তো বাংলাদেশের লোক তো কম নয়, কারো চাইতে কম নয়। এ দেশটি স্বাধীন হয়েছে কোনো কারোর দানের নয়। ওই যে লতিফ ভাইয়ের একটা গান আছে না, তো সেই আর কি, কারো দানে পাওয়া নয়, কারো দানে পাওয়া নয়। আমি সেইখানে কেন তুমি গিয়ে নিজেকে এইরকম করে ইয়ে করবে? আর তিনি সব সময় তার দাদাবাবু যাহা বলিবে তাই করিব। না, উনি আত্মদান করেছেন, আপনি তো বললেনই যে আত্মদান মানে নিজেকে নিয়ে এখানে চলে গেছেন। নুরুল আমিন ব্যাপারীর কাছে আসছি, যে আমি যেটি জানতে চাইলাম যে তাহলে ওনাকে কিসের বিনিময়ে পাবো, কেন জানতে চাইলাম। আপনি আজকে জানান যে আজকে প্রতিবেদন দেওয়া হয়েছে, শেখ হাসিনার পরিবারের 10 সদস্য এনআইডি লক করা হয়েছে, এই এবং যে চিফ প্রসিকিউটর যেটি জানালেন যে শেখ হাসিনাই তার নির্দেশেই জুলাই অভ্যুত্থানে পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নিয়ে, এটা একদম সুনির্দিষ্টভাবে পাওয়া গিয়েছে। শেখ হাসিনা তো ভারতে, আমরা তার বিচার করলেই কি সে বাংলাদেশে কিভাবে ফিরিয়ে আনা যায়? জি, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেভাবে প্রশ্নটি করলেন, এটা কিন্তু আনার ওয়ে আছে, পথ আছে। পথটি হচ্ছে বাংলাদেশের সাথে ভারতে একটি চুক্তি হয়েছে। চুক্তি হয়েছে যে বাংলাদেশে কোনো অপরাধমূলক কাজ করে যদি বাংলাদেশের কোনো অপরাধী ভারতে থাকে, লুকায় অথবা অন্য কোনোভাবে ভারতে আশ্রয় নেয়, তাহলে ভারত তাকে বাংলাদেশে যদি চায় বাংলাদেশ সরকার ফেরত দিতে বাধ্য থাকবে। সিমিলারলি ভারতেরও যদি এইরকম কোনো অপরাধ করে বাংলাদেশে আসে, ভারত সরকার যদি তাকে ফেরত চায় বাংলাদেশে দিতে বাধিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত তো এটা কেয়ার নাও করতে পারে, নাও দিতে পারে। এখানে একটা প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক চাপের একটা প্রশ্ন হবে, ইন্টারন্যাশনাল প্রেশার একটা আসতে পারে। সেটা যদি আসে তাহলে আরও সুবিধা হয়। সেটা কী জন্য আসতে পারে? ওই যে জাতিসংঘ থেকে কিন্তু এই বিষয়ে, অর্থাৎ অগাস্টে যে লোক হত্যা হয়েছে, ইভেন আপনি দেখবেন স্নাইপার দিয়েও কিন্তু আকাশপথ হেলিকপ্টার দিয়ে হত্যা করা হয়েছে। তাহলে এটা কোথায় উঠেছে? ওই জাতিসংঘ থেকে যেই প্রতিবেদনটা তারা প্রকাশ করেছেন সেখানে স্পষ্টভাবে উঠেছে। এবং কি লেখা আছে? সরকারের আদেশে, অর্থাৎ সরকার জড়িত এবং কারা কারা জড়িত তাদের সুস্পষ্ট লেখা ওখানে আছে। অর্থাৎ বক্তব্যটা একটা একদম ক্লিয়ার। অর্থাৎ আন্তর্জাতিকভাবেও যদি বাংলাদেশ সরকার অথবা আমাদের যে আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্টটা বসছে, এখান থেকে তারা যদি রিকোয়েস্ট করে, সেখানে হয়তোবা তারা এটা কনসিডার করতে পারে। এমন কিন্তু উদাহরণ পৃথিবীতে আছে। আছে কিভাবে আমি বলবো, পানামার প্রেসিডেন্টও কিন্তু অপরাধী প্রেসিডেন্ট, একসময় এই ধরনের কর্মকাণ্ড করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের জন্য তাকে দিয়ে অনেক কাজ করেছিল। পরবর্তী পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন নির্বাচনগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইনক্লুসিভ ওয়েতে দিতে বলল, উনি শুনলেন না। আর কি করলেন? এই রকম অপরাধ করেছে। অপরাধ করার পরে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। তখন তাকে ওখানে নেওয়া হয়েছে। বিশেষ করে এভাবে বলল, অসুবিধা হয় না, মাথার চুলের মুষ্টি ধরে তারপর তারা ওখানে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কতটুকু ভূমিকা পালন করে? তারা প্রকৃতপক্ষে কি এই গণহত্যার বিচার চায়? কারণ তারা, আমরা দেখব যে অভ্যুত্থানটি হয়েছে, এখানে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাক্টর যারা ছিল তাদেরও অনেক ভূমিকা ছিল, যেটা ইদানিং প্রকাশিত হচ্ছে দু একদিন আগে। যেমন চায়নার রোল ছিল, ইভেন পাকিস্তানের আইএসআই তার রোল ছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা রোল ছিল, গোপন রোল, যেটা টাইমস অফ ইন্ডিয়া সেখানে প্রকাশিত হয়েছিল। ওই সময়ে প্রকাশিত হয়েছিল কারা কারা এই অভ্যুত্থানের পিছনে বসে কাজ করেছে। এবং খুব সম্ভবত দুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের একজনে স্বীকার করেছে
যে তাদের সাথে এক্সটার্নাল যে অ্যাক্টরস কী কী ভূমিকা ছিল। সেই ক্ষেত্রে যদি আমার মনে হয় যেভাবে আজকের প্রতিবেদনটা এসেছে এইভাবে অগ্রসর হলে হয়তোবা ভারত দিতে বাধ্য থাকিবে। কি জন্য? আমরা জানতাম ট্রাম্পের সাথে মোদি সাহেবের সখ্যতা অত্যন্ত বেশি, কিন্তু ইদানিং এত ডিটোরিয়েট করেছে যার জন্য দেখব তাদের রয়ের উপরে, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপরে নজরদারি করেছে এবং এটাকে নিষিদ্ধ ঘোষিত করার জন্য তারা পদক্ষেপ দিয়েছে। কংগ্রেসম্যান রিকোয়েস্ট আমরা ছোট্ট একটি বিরতি নিব। এই আপনি যে কথাগুলো বললেন এই কথাগুলোর কূটনৈতিক ভাষায় যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা আমরা মোফাজ্জল করিমের কাছ থেকে নেব। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করতে পারেন, সেখানে মতামত জানাতে পারেন, আপনার পরামর্শও দিতে পারেন। মোফাজ্জল করিম, আমরা আপনার কাছে আসি। যে বিষয়টি নুরুল আমিন ব্যাপারী বললেন যে বন্দি বিনিময় চুক্তি আছে, ভারত তো সরাসরি বলছেই না যে শেখ হাসিনাকে কি স্ট্যাটাসে তারা রেখেছেন। শেখ হাসিনা তো এখন প্রধানমন্ত্রীও নন, এমনকি তার যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলও অ্যাক্টিভ না বাংলাদেশে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত একজন সরকার প্রধানকে ভারত কোন স্ট্যাটাসে রেখেছেন, যার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে এবং সরকার বারবার তার কাছে ভারতের কাছে বলছে যে শেখ হাসিনাকে ফেরত দেন। এইটার কূটনৈতিক সমাধান না, কূটনৈতিক ল্যাঙ্গুয়েজটা কি, আসলে কি পরিস্থিতি? দেখুন, ভারত যেটা করেছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই জন্যে যে একেবারে শত শত লোককে আদেশ দিয়ে খুন করে, খুনি যখন একেবারে সারা পৃথিবীর লোক দেখতেছে খুনি, এর হাতে রক্ত লেগে আছে, তাকে একদম চাহিবা মাত্র নিয়ে গিয়া তারপরে রাখলো। এটা কিছুতেই কোনো দেশে এটা করতে দেওয়া যায় না, সমর্থনযোগ্য নয়। কারণ তার অতীত পরিচয় যাই হোক, ফ্যাসিস্ট হোক, প্রধানমন্ত্রী হোক, বা অন্য কোনো পরিচয় হোক, অমুকের কন্যা ইত্যাদি ইত্যাদি, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুমি মানুষ মেরেছ, একজন দুইজন নয়, তুমি শত শত মানুষ মেরেছ, মেরে তারপরে গিয়ে আশ্রয় চেয়েছ। আশ্রয়টা এত চট করে পেয়েছ তার কারণ তুমি যে সমস্ত সুবিধাদি এবং বাংলাদেশকে একরকম প্রায় বিক্রি করে দিয়েছিলে বিভিন্ন ব্যাপারে, তুমি তারই কিছুটা প্রতিদান তোমাকে আশ্রয় দিয়ে তোমার দাদাবাবু তোমাকে রেখেছেন। এছাড়া তো আর কোনো রকমের কোনো জাস্টিফিকেশন নাই। আমার ধারণা, যদি আজকে ভারতে এটার উপরে একটা যদি ভোট হয় বা একটা জনমত জরিপ যদি হয় যে এটা কি ভারত ঠিক করেছে না করেছে, সবাই বলবে না। সাধারণ মানুষকে খুন করে তারপরে এসে আশ্রয় চাইবে আর ভারত তাকে আশ্রয় দিবে, এটা তো অ্যাবেটমেন্ট, খুনের সঙ্গে দায় নেয়া, খুনের দায় ভারত নিয়ে নিল। হ্যাঁ, অ্যাবেটমেন্টে পড়ে যাবে, অর্থাৎ সহায়ক ভূমিকা, যেটা আইনের ভাষায় আর কি। তো এই জন্যে এটা কিছুতেই এটা গ্রহণযোগ্য নয়। তো আমার ধারণা টুডে ও টুমরো তারা বাধ্য হবে এনাকে ফেরত দিতে। তা না হলে পরে এই ঘটনা তো মানে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অন্যান্য দেশও তো দেখতেছে, এবং অন্যান্য সব দেশ যে ভারতের মতো একটা ভূমিকা পালন করবে তা তো না। নিরপেক্ষ বলে একটা কথা আছে। অন্য দেশ তো ইতিমধ্যে যে তাকে আশ্রয় দেয় না, এটা দিয়ে তো তারা বুঝিয়ে দিয়েছে হ্যাঁ, যে তাকে আশ্রয় দেওয়ার মতো না। আচ্ছা, তবে এই যে আপনি আগেও বললেন যে আশ্রয় দেয় নাই তারা, এটার কোনো দালিলিক কিছু নেই।
এটা ওই 2 মিনিটের মধ্যেই হয়তো দাদাবাবু ওখান থেকে বলেছেন ঘাবড়াবার কিচ্ছু নাই, আমি দিব আমি আছি কিছু, আমি ওরা থাকতে হয়তো আশ্রয় চায়ও আমি না। আমি হ্যাঁ আমি থাকতে তুমি অন্যর বাড়িতে যাবে কেন, আসো। এভাবে ব্যাপারটা হয়েছে, খুব তড়িঘড়ি ইত্যাদি করে। যাই হোক, ওই প্রসঙ্গ দরকার নাই। কথা হচ্ছে পৃথিবীর সব দেশ একটা জিনিস দেখেছে, যে কি বাংলাদেশে শিয়াল কুকুরের মতো মানুষ মারা হয়েছে। কে মেরেছেন? ইনি আদেশ দিয়ে। তিনি হয়তো বন্দুক ধরেন নাই, কিন্তু যারা তার বাহিনী ছিল হুকুম দিয়েছেন তাদেরকে মেরে শেষ করে দাও। এই কারণে এই মহিলা এখন ততটুকু ধিকৃত এখনো হন নাই, তো হবেন, খুব তাড়াতাড়ি হবেন, যখন বিশ্ববিবেক আরও জাগ্রত হবে এবং এই অপরাধীকে ফেরত দেওয়ার জন্যে সমস্ত বিশ্বে একটা দাবির মতো উঠে যেতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, বাংলাদেশকে তার কূটনৈতিক দায়িত্বটা সঠিকভাবে পালন, সেটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এখানে আমি আসছিলাম, একটু ভূমিকাটা একটু বড় হয়ে গেছে। কূটনৈতিক দায়িত্ব মানে আমরা যদি ধরে নিই আর আমাদের কিছু করণীয় নাই, এখন চলে আসবে, এমনি এমনি চলে আসবে, নো, সেটা ভুল হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা এই ধরনের যারা পরাক্রমশালী দেশগুলো আছে, যারা, তারা যতক্ষণ পর্যন্ত এটাতে হস্তক্ষেপ না করেছে এবং যতক্ষণ পর্যন্ত একদম সরাসরি না বলেছে না ফেরত দাও, ততক্ষণ পর্যন্ত জিনিসটা ফেরত পাওয়া, মানে এই অপরাধীকে ফেরত পাওয়া একটু কঠিন হবে। তো সেইটাও নির্ভর করবে এখন আমাদের কূটনৈতিক তৎপরতার উপরে। অর্থাৎ যাদের কথায় পৃথিবী চলে মোটামুটি, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, আরও পরাশক্তি যারা রয়েছে। প্রথম কথা হচ্ছে চীনের কথাই ধরেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন যারা টেক্কা মারে, টক্কর দেয়, সেই চীন বা অন্যান্য দেশ এই ধরনের যারা আছে, তাদেরকে কাজে লাগাতে হবে। বুঝতে পেরেছি। এবং যেহেতু ঘটনাটা ভারতকে নিয়ে, অতএব চীন সহজেই সাড়া দিবে এবং ভালোভাবেই সাড়া দিবে, এবং সেটা আমি আশা করছি ঘটতে বেশি বিলম্ব হবে না, যদি আমাদের কূটনৈতিক তৎপরতাটা সেইভাবে চালাতে পারে। নুরুল আমিন ব্যাপারে আপনার কাছে যেটি জানতে চাই, যে এই ব্যাখ্যাটা তো ডিপ্লোম্যাটিক যে সিস্টেম, সেই সিস্টেমের কথা বললেন। বাংলাদেশের এখনকার এক্সিস্টিং যে পলিটিক্স বা এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো যে রাজনীতি করছে, এইটার কোনো ধরনের কাজ আছে কিনা? এই যে ডিপ্লোম্যাটিক সিস্টেম, এইটাকে এগিয়ে নেওয়ার পেছনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনো কাজ আছে কিনা? এখানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হচ্ছে, হয়তো বা ভারত হচ্ছে এমন একটি রাষ্ট্র, আপনাকে আমি যা সহজভাবে উত্তর দিতে চাচ্ছি, 1947 সালে যখন দেশ স্বাধীন হলো, পাকিস্তান আর ভারত, তখন লর্ড মাউন্টব্যাটেনের নিকটে সাংবাদিক প্রশ্ন করেছিল যে স্যার, এ দুটো দেশ কিভাবে চলবে, বিশেষ করে পাকিস্তানের দিকে তাকিয়ে। তখন উনি উত্তর দিয়েছিলেন যে ভারত পরিচালিত হবে আমলাতন্ত্র দিয়ে, মানে দক্ষ একটি আমলাতন্ত্র আছে, আর বুদ্ধি দিয়ে, আর পাকিস্তান শাসিত হবে সামরিক বাহিনী দিয়ে। তাহলে আমরা দেখি যে মোরাললেস এইভাবেই ভারত চালিত হয়ে আসছিল। কিন্তু আমার মনে হয় ভারত আবারও মাঝখানে ভুল ভ্রান্তি অথবা যেই পলিসি নিয়েছিল, হয়তোবা তারা পলিসি নিবে যে শেখ হাসিনা ওয়াজেদকে দিয়ে আর তাদের স্বার্থ রক্ষা হবে না। তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। অর্থাৎ খুব সম্ভবত পিনাক রঞ্জন অথবা কি একজন হাই কমিশনার ছিলেন আমাদের এখানে, রঞ্জন ভারতের, উনি কিন্তু কিছুদিন আগে বলছেন, উনি কিন্তু 2024 সালে নির্বাচন আগে বলছিলেন যে না, আওয়ামী লীগকে সরানো সম্ভব হবে না। অর্থাৎ প্রকাশ্যে এত সমর্থন করছেন, কল্পনা করা যায় না। উনি কিন্তু কয়েকদিন আগে বলছেন যে এই আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে দিয়ে আর ভারত অগ্রসর হতে পারবে না। অর্থাৎ যেটাকে আমরা বলি ডেথ হর্স, একটা মৃত্যু ঘোড়াকে দিয়ে ভারত অগ্রসর হতে চাবে না। ভারত চাবে
তার স্বার্থ আদায়ের জন্য নতুন বন্ধু খুঁজতে, এবং বন্ধু হিসাবে কারা সাড়া দেয়, তারা কি আবার এই ধরনের কোনো অঙ্গীকার দেয় কি না। অঙ্গীকার দিলে আবার অসুবিধা আছে, জনগণ যদি জানতে পারে তুমি ভারতের বন্ধু, কারা সাড়া দিতে এই পারে অঙ্গীকারের ভারতের বন্ধু মধ্যে হিসেবে এখন এক্সিস্টিং রাজনীতিতে? হয়তো আবার দিতে পারে, কিন্তু একটি বিভিন্ন দল সম্পর্কে যে কথা উঠেছিল, আমি প্রকাশ্যে বলবো না, ওই দলটি যাবে প্রকাশ্যে না। বলবেন না? না, ওই দলটি যাবে না। কেন? ওই দলটি যিনি সৃষ্টি করেছিলেন, তিনি সৃষ্টির শুরুতে এত গভীরভাবে উপলব্ধি করেছিলেন যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, যেটা ওই শোষকের বিরুদ্ধে সংগ্রাম করে আমার দেশকে রক্ষা করতে হবে, যার ফলে তিনি দেশের মাটি ও মানুষের দিকে তাকিয়ে ওই পার্টিটি গঠন করেছেন। এবং ওই পার্টির, আমি বলবো, ওই পার্টি আরেকটি এই ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে প্রথম থেকে স্ট্যান্ড নিয়েছেন প্রতিষ্ঠাতা। তারই পুত্র, তারই স্ত্রী এখনও জীবিত আছে। আমার মনে হয় না ওই ছোটোখাটো নেতারা যারা স্বার্থ বুঝে ওই দিকে যেতে চাবে, তিনি অর্থাৎ বিএনপির অ্যাক্টিং যে চেয়ারম্যান কোনো সময় রাজি হবে না। ফলশ্রুতিতে ভারত বাধ্য হয়ে মাথা নত করতে হবে কার নিকট? ইন্টারন্যাশনাল কমিউনিটির নিকট। কী জন্য করতে হবে? ওই যে কথা আপনি বললেন, আজকে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, হত্যার প্রতিবেদনটি, এটা কিন্তু প্রকৃতপক্ষে এই সমাজে গণহত্যার বিচার না হয়ে পারে না। যদি এখানে স্ট্যান্ড নিতে হবে ইউনূস সাহেবের। ইউনূস সাহেব আমরা যতই বলি না কেন, তা আন্তর্জাতিক একটা যে ইমেজ আছে, এই ইমেজ দিয়ে কিন্তু তিনি অনেক দূর অগ্রসর হতে পারবেন। তিনি খুব সম্ভবত মিন করেছেন। মিন না করলে কিন্তু ইদানিংয়ের অ্যাক্টিভিটিস যেটা, সেটা এরকম যায় না। আরেকটা প্রমাণ দিচ্ছি কিভাবে মিন করছেন। তিনি বিডিআর হত্যার সঠিক রিপোর্ট প্রকাশিত হওয়ার জন্য মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব মনে হয়, তাকে ডেকে বলছেন এটা যেন পূর্ণাঙ্গভাবে, এমনকি বিদেশি কোনো শক্তি যদি এটার সাথে জড়িত থাকে, ওটা যেন প্রকাশিত হয়। অর্থাৎ কাউকে ভয় পাবেন না। ফলশ্রুতিতে ওই যে ব্যক্তি আছে, উনি যদি দাঁড়ায়, আন্তর্জাতিক মহল যদি দাঁড়ায়, এর সাথে বিএনপি যদি স্ট্যান্ড নেয় যে না, আমি আমার মাটি ও মানুষের পক্ষে কথা বলবো, আমার পার্টি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে পরিচালিত করেছে পার্টিকে, তা আদর্শ নেব, এবং আনকম্প্রোমাইজিং অ্যাটিচিউড নিয়ে বেগম খালেদা জিয়া যেভাবে রাজনীতি করেছে, এই অ্যাটিচিউড নিয়ে দাঁড়ালে আমি গ্যারান্টি দিতে পারি আপনাকে বো ডাউন করতে ভারত বাধ্য হবে, কারণ তার স্বার্থ। তার একটি প্রমাণ হচ্ছে, কয়েকদিন আগে আমরা দেখব ওই ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট যেটা, সেটা বন্ধ করে দিয়েছিল। আমরা যখন আবার প্রেশার দিলাম তোমার এটা বন্ধ করবে, আজকে কিন্তু চিন্তার মধ্যে পড়ে গেছে যে তিনি ওই ক্যালকাতা থেকে আখাউড়া যাবেন কিভাবে, সেভেন সিস্টারে যাবেন কিভাবে, আটকানো হয়েছে। তারপর কি হবে? আরও হবে যে প্রশ্নটি আপনি প্রথম শুরু করেছিলেন, আমার দেশের রুগী না গেলে ওই চেন্নাই বলেন, বিভিন্ন জায়গায় বলেন, ওদের হাসপাতালগুলো চলে না। আমার দেশের লোক যদি বাজার করতে না যায়, তাদের নিউ মার্কেট, কলকাতার নিউ মার্কেট চলে না। তারা কি হচ্ছে, তারা দেখবেন দোকানপাটগুলো যেটা ছিল, হোটেলগুলো, সেই হোটেলগুলো বন্ধ করে দিয়েছে। $2 বিলিয়নের বেশি তারা লস করবে কমপক্ষে, এই তাদের সিদ্ধান্ত। এই ঈদেও লস করেছে। জি, আমরা ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারও মূল আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। যে কথাটি নুরুল আমিন ব্যাপারী বলছিলেন, তিনি তো বললেনই যে বাংলাদেশের আসলে প্রেক্ষাপট কি। আমি আপনার কাছ থেকে এইটার ব্যাখ্যাটা চাই। আবারও বলছি যে আপনার দীর্ঘ যে অভিজ্ঞতা, সরকারের উচ্চ পর্যায়ে আপনি সচিব ছিলেন, এবং বাইরের দেশে যে রাষ্ট্রদূত হিসাবে কি কি ভূমিকা নিতে হয় সেগুলো আপনি জানেন। ঠিক এই মুহূর্তে যেটি নুরুল আমিন ব্যাপারী বললেন যে বাংলাদেশের ভেতর থেকেও এক ধরনের কাজ আছে, বাংলাদেশেও সরকারের বাইরেও, সরকার এবং সরকারের বাইরে যারা এক্সিস্ট করেন তাদেরও এক ধরনের কাজ আছে। আমি জানতে চাই যে এই কাজটা সম্মেলন কিভাবে ঘটবে? আমরা একটি ঐক্যমত পেয়েছিলাম, গণ অভ্যুত্থান ঘটেছিলাম, এই কাজটার সম্মেলন কিভাবে চলবে? এই যে সর্বশেষে একটা শব্দ বললেন ঐক্যমত বা ঐক্যমত্য, এটাই আমি জাস্ট বলতে যাচ্ছিলাম যে যদি আমাদের কূটনৈতিক সম্পর্কটা যদি এটাকে যদি চাঙ্গা করতে হয় বা এটাকে যদি আমাদের পক্ষে নিয়ে আসতে হয়,
তাহলে সর্বপ্রথম দরকার যেটা, সেটা হচ্ছে জাতীয় ঐক্য। এটার কোনো বিকল্প নাই। আমি বাইরে কূটনৈতিক যতই সাফল্য দেখানোর চেষ্টা করি না কেন, তার আঁতুড় ঘরটা হচ্ছে কিন্তু দেশ, বাংলাদেশ। সেখানে যদি আমরা ঐকমত্য সৃষ্টি না করতে পারি, তাহলে কিন্তু কূটনৈতিক সাফল্য আসবে না। কারণ আমরা একটা ন্যায্য কথা আমরা বলবো, সূর্য পূর্ব দিকে উঠে, এই কথাটা বাইরের বিশ্বের কাছে বলবো, সূর্য পূর্ব দিকে উঠে। কিন্তু এখানে যদি আমাদের ঘরের ভিতরে লোকজন কিছু না না না, কেউ বলে পশ্চিম দিকে, কেউ উত্তর দিকে ইত্যাদি বলে, তাহলেই তো তুমি যা বলছো পূর্ব দিকে উঠে, কিন্তু তোমার লোকজন তো তা বলে না, এই প্রশ্নটা দাঁড়িয়ে যাবে। এই জন্যে আমি মনে করি যে ওই ভারতের সঙ্গে সম্পর্ক বা হাসিনা সংক্রান্ত বিষয়, এগুলো সব কিছু নির্ভর করবে জাতীয় ঐক্যের উপরে। আর জাতীয় ঐক্যটা প্রতিষ্ঠিত হয়ে গেছে বা হওয়া উচিত, একদম হয় নাই, কারণ যার যার নিজস্ব অনেক কিছুর স্বার্থ আছে প্রত্যেক দলের। কিন্তু হয়ে যাবে একটা কারণে, যে ইনি ধোয়া তুলসী পাতা যে নয়, এটা তো প্রমাণ হয়ে গেছে। ধোয়া তুলসী পাতা তো দূরের কথা, উনি যে অত্যন্ত মানে ঘৃণিত ভূমিকা পালন করেছেন গত প্রায় 2 দশক ধরে, এটা তো দেখাই যাচ্ছে, এটা পরিষ্কার। আর সর্বশেষ যেটা করে তিনি তার হাতকে রক্তরঞ্জিত করেছেন, এটাও লোকে দেখেছে। এত হাজার হাজার লোক যে মরল কার হুকুমে, সেটাও দেখেছে। অতএব জাতীয় ঐক্যটা যদি করে নেওয়া যায়, এখানে অনেকে কিন্তু নিজস্ব ক্ষুদ্র স্বার্থের জন্যে হয়তো এটাতে ফাটল ধরাবার চেষ্টা করবে। ক্ষুদ্র স্বার্থ বুঝে না বুঝে। আর ক্ষুদ্র স্বার্থ কি, যে একটা নির্বাচন আসতেছে, এই হচ্ছে এখানে পাবলিকের কাছে কোন কথাটা হবে, ভালো হবে, কোন কথাটা বললে পাবলিক বিগড়ে যাবে, এই সমস্ত চিন্তা না করে যদি জাতীয় ঐক্যবদ্ধ হয়ে যায় সবাই, তাহলে পরে কিন্তু কাজটা সহজ হবে এবং তখন ন্যায় বিচার পাওয়া যাবে। যে মহিলা এই জাতিকে 1.5 যুগ 15-16 বছর, কম কথা নয়, কষ্ট দিয়েছে এবং অর্থনৈতিক দিক থেকে বা কূটনৈতিক দিক থেকে বাংলাদেশের অপরিসীম ক্ষতি করেছে, সেই মহিলার পক্ষে সামান্যতম ভূমিকা কারো রাখা উচিত নয়। ন্যায় বিচারের স্বার্থে, ইনসাফের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের সাধারণ মানুষের, জনগণের স্বার্থে এটা করা উচিত। নুরুল আমিন ব্যাপারী, আপনি এর আগে তো বলেছেনও, আমি যেটা মোফাজ্জল করিমের কাছ থেকে পেলাম, অ্যাট এনি কস্ট ন্যাশনাল কনসেনসাস, এটাকে আসলে কিভাবে সম্ভব? আপনি তাত্ত্বিক জায়গার থেকে যদি আমাদেরকে এক্সাম্পলারি কথা বলতে পারেন, উদাহরণ দিতে পারেন, বাংলাদেশ কি এরকমের ন্যাশনাল কনসেনসাসে এসেছে কিনা? আসলে হয়েছে কি, বাংলাদেশে ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে। আমরা দেখব বাংলাদেশের যতই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ থাকে, কিন্তু যখন পুরোপুরি একটি ন্যাশনাল ক্রাইসিস যখন দেখা দেয়, তখন কিন্তু বাঙালির একত্রিত হয়, রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যায়, ঐক্যমত্য প্রতিষ্ঠা করে। যেমন দেখেন 69 গণ অভ্যুত্থানের মাধ্যমে 71 সালে নির্বাচনের পরে, 70 সালে নির্বাচনের পরে 71 সালে কিন্তু সবাই এক হয়ে গিয়েছিল স্বাধীনতার জন্য, ডান বাম সবাই। তাই সেই একই ক্ষেত্রে আমি দেখব আপনার চোখের সামনে, আমার চোখের সামনে 24-এ এই যে জুলাই অগাস্টে যেই ঘটনাটি ঘটলো, কেউ কল্পনা করেছে এখানে এমন ঘটনা ঘটবে, সমস্ত পার্টিগুলো একত্রিত হবে, ইভেন আওয়ামী লীগের সমর্থিত যারা কমিউনিস্ট পার্টি যেটা বলি সিপিবি, তারা কিন্তু অনেকেই মনে করছে আওয়ামী লীগের বি টিম, তারাও কিন্তু এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এইভাবে দেখবেন আপনারা জামাত ইসলাম একদিকে করেছে, বিএনপি করেছে, বিএনপি কিন্তু বিশাল ভূমিকা পালন করেছে। তার এত লোক কিন্তু হঠাৎ করে ছাত্ররা আনতে পারত না। সিমিলারলি জামাত ইসলামও কিন্তু কৌশলগতভাবে অগ্রসর হয়েছে। আমরা কি দেখি, পুরো সাংবাদিকরা নেমে গিয়েছিল, আমরা দেখি রাজপথে,
হ্যাঁ পুরো বিভিন্ন জায়গায় নেমে গেছে, 6 জন সাংবাদিক মারা গিয়েছে। আমরা দেখবো শিল্পীরা নেমে গেছে, সাহিত্যিক নেমে গেছে, কবিরা নেমে গেছে, এবং আপনারা দেখবেন আন্দোলনের সময় কিভাবে শিল্পীরা গান গেয়ে উজ্জীবিত করেছে। এবং এই যে একটা মহা সংগ্রাম, যেটি এই সংগ্রাম ঐক্যমত্য সৃষ্টি না হলে কিন্তু হতে পারত না। এবং সবচেয়ে অবাক করেছে এই বিদ্রোহ যেটি, অভ্যুত্থান যেটি, সেটি হলো উইমেন পার্টিসিপেশন। এত মহিলা পৃথিবীর কোনো অভ্যুত্থানে, কোনো বিপ্লবে অংশগ্রহণ করে নাই। অর্থাৎ এই যে এটাই কিন্তু ধারণ করতে হবে আমাদের রাজনৈতিক দলের নেতাদের, অর্থাৎ সবার সম্মিলিত চেষ্টা। সবাই এটা চায়, কি চাচ্ছে? এই গণহত্যার বিচার চাচ্ছে। কি চাচ্ছে? এই ফ্যাসিস্ট পার্টিকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে এই ফ্যাসিস্টটা আবার 10-20 বছর পরে ক্ষমতা আসলে এদের হত্যা করবে, প্রতিশোধ নেবে, জেলে ঢুকাবে। ফলশ্রুতিতে আমার মনে হয় একটি পয়েন্টে ঐক্যমত্য সৃষ্টি হতে পারে। পরশু দিনের আমার একটি ঘটনাকে আমি তুলে ধরি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে বক্তব্য উত্থাপন করলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে, তারই পর বিকালের দিকে নজরুল ইসলাম খান, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, কি বললেন? যে আমরা এই সরকারকে সহযোগিতা করব, তার বিরুদ্ধে আন্দোলন করব না, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা কিভাবে করা যায় ঐক্যবদ্ধভাবে সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হব। এটাই কিন্তু ঐক্যমতের, কনসেনসাসের একটা ইঙ্গিত প্রদান করে। ফলশ্রুতিতে আমার মনে হয় বিএনপি, জামাত সহ অন্যান্য ছোট ছোট পার্টিগুলো এরা কিন্তু অগ্রসর হবে তাদের দিকে তাকিয়ে। কারণ ছোট ছোট পার্টিগুলি পাওনা হচ্ছে, এটা কেমনভাবে দেখে একটা অনেকে পার্লামেন্ট মেম্বার হওয়া, এইটা করা ওইটা করা, আমি সহজভাবে বললাম, কিন্তু দেশ তো তাকিয়ে থাকবে বিএনপির দিকে বেশি করে। বিএনপি নেক্সট নির্বাচনে তারা জয়লাভ করার সম্ভাবনাই বেশি, আমি বলবো 90% বেশি। পরবর্তী নির্বাচন কি করে যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, বাঙালিরা কিন্তু মুখ ফিরিয়ে ফেলে অল্প সময়, কারণ বুঝে যায় তুমি কোন দিকে ধাবিত হচ্ছ। আমার মনে হয় হ্যাঁ ঐক্যমত্য সৃষ্টি হবে, কনসেনসাস তারা তৈরি করতে পারবে, এবং আমার মনে হয় বাংলাদেশের ভবিষ্যৎ খুব ভালো হবে, গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হবে। আমরা একদম শেষ প্রান্তে 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি কিছু বলতে চান এই ন্যাশনাল কনসেনসাসের বিষয়ে, শেখ হাসিনার বিচারের বিষয়টি। ন্যাশনাল কনসেনসাস যে অতি প্রয়োজনীয় একটা অনুষঙ্গ, এটা তো আমরা সেই 71-এই দেখেছি। 71-এ দেশ স্বাধীন হলো বা লক্ষ লক্ষ লোক যে প্রাণ দিল, কেমন করে দিয়েছে? ঐকমত্য সৃষ্টি হয়েছিল বলেই সবাই একথা বলতে। অতএব এই ধরনের আরেকটি ঘটনা, এই ফ্যাসিস্ট সরকার যে এতদিন পর্যন্ত করেছে, এটা তো এখন জনগণের কাছে সম্পূর্ণ প্রতিভাত হয়ে গেছে। তো আমার মনে হয় এটা খুব কঠিন হবে না, সব দলই এগিয়ে আসবে। কেউ যদি এগিয়ে না আসে বা বিরুদ্ধাচরণ করে, তার জবাবদিহি করতে হবে জনগণের কাছে। দর্শক, আমরা কুমোরকে মাটি দিয়ে তৈজসপত্র বানাতে দেখি। সে যখন সেই চাকার উপরে মাটিটা নেয়, মাটিটা নরম থাকে, এবং নরমটা নেওয়া মানে হলো যে সিদ্ধান্ত হয়ে যায় যে সেখানে ওই পাতিল বা একটি গ্লাস তৈরি হবে, অর্থাৎ নরম মাটি। তা আমার কাছে মনে হয় যে ন্যাশনাল কনসেনসাসের সিদ্ধান্ত হয়তো বা বাংলাদেশে হয়ে আছে, তবে ওই নরম মাটির মতো ন্যাশনাল কনসেনসাস এখন, এই নরম কনসেনসাস যে চেতনা, সেইটিকে নিশ্চয়ই বাংলাদেশের এখনকার যে সক্রিয় রাজনৈতিক দল রয়েছে এবং ক্রিয়াশীল যে অন্যান্য পক্ষ রয়েছে, তারা সরকারের সঙ্গে এক হবেন এবং একটি ইস্পাত দৃঢ় কঠিন ঐক্য গড়ে তুলবেন। একমাত্র যে সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কারের প্রধান সংস্কারই হওয়া উচিত এই গণহত্যার বিচার। সেইটিকে মাথায় রেখেই এই জায়গাটিকে এগিয়ে নেবেন, এই প্রত্যাশায় শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।